সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন? আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারংবার বিভিন্ন ইন্টারভিউতে, সেটি আমরা যদি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বারংবার বলছেন যে শেখ হাসিনাকে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আনতে চান, বিচারের মুখোমুখি করতে চান। এবং উপদেষ্টা যারা রয়েছেন, যারা সমন্বয়ক ছিলেন, যদিও বর্তমানে এনসিপি পার্টি, এবং তারা অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, তাকে বিচারের মুখোমুখি করা হবে। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার কে ফাঁসির মঞ্চে না দাঁড়ানোর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করতে পারবে না, কেউ কোনো দল কোনো কথা বলতে পারবে না, নির্বাচন শব্দটা উচ্চারণ করা যাবে না, অনেক কিছু। কিন্তু আকাশে বাতাসে একটা কথা বারবার ধ্বনিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা নাকি 26শে মার্চ বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন। তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচাইতে, আমি জানি অনেকেই আমাকে বলবেন যে আমি কমেন্টগুলো দেখি, সেই কমেন্টগুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাঁজা খেয়েছে কিনা। না, আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি এবং আমি বর্তমান পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করছি। আপনারা জানেন যে ভলকা তুর্ক, যিনি দুদিন আগে তিনি বলেছেন শেখ হাসিনা সরকার উৎখাতের চূড়ান্ত যেই পেরেক শেখ হাসিনা সরকারের বা ক্ষমতার, সেটি ভলকার তুর্ক নিজেই মেরেছেন। তিনি নিজেই সেনাবাহিনীকে সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তোমরা যদি আন্দোলন দমনে গুলি ব্যবহার করো বা আন্দোলন দমানোর চেষ্টা করো, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান তোমরা থামানোর চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের যে বাংলাদেশে যে আর্মিরা যে সুযোগ পান সেটি বাতিল হবে। এবং আপনারা জানেন যে এটি অনেক বড় একটি আয়ের উৎস, এবং এই শান্তিরক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকের জন্য অনেক স্বপ্ন, ওখানে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তার মতে ভলকার তুর্ক তিনি বলছেন, এবং সেটা ফলাফল তিনি পেয়েছেন, কারণ সরকার পরিবর্তন ঘটেছে। যদিও আমরা সেনাবাহিনীকে মূলত এই বক্তব্যের আগে, ভলকার তুর্কের এই বক্তব্যের আগে আমরা সবাই মনে করেছি যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাধারণ নিরীহ মানুষ বা ছাত্র জনতার উপরে তারা গুলি বর্ষণ করতে রাজি হননি এবং সবাই সাধুবাদ জানিয়েছিল তাদেরকে। কিন্তু এটার পেছনে যে গল্প এটি সেটি আসলে আমাদের সবার অজানা ছিল, এবং যেটি ভলকার তুর্ক নিজেই একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন। এবং তারপর থেকে শেখ হাসিনা পতনের নানান বিষয়ে নানানভাবে চর্চিত হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, নাকি এটি আসলেই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, নানান বিষয় নিয়ে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি পরিমাণে ফালে পানি পাচ্ছে। এবং ভলকার তুর্কের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে এটি যেন আরো বেশি পরিমাণে শক্তিশালী হলো। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো নিজেই বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার একটি অখ্যাত কোনো এক এনজিও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে, যেখানে মাত্র 2জন কর্মচারী রয়েছে বা 2জন মাত্র কাজ করেন। এবং তিনি অনেকটা ব্যঙ্গাত্মক স্বরে তিনি বলেছেন যে তারা নিশ্চয় বড়লোক হয়ে গেছে, নেক্সট বিজনেস কোনো বড় কোনো বিজনেস ম্যাগাজিনের কাভারে তাদের নাম এবং তাদের গল্প আসতে পারে। যাই হোক, সেই গল্প ভিন্ন। এখন বর্তমান পরিস্থিতি যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ পরিস্থিতিকে ইঙ্গিত করছে। আপনারা সেটি আজকে 8ই মার্চ আমি ভিডিওটি করছি, আপনারা এখন দেখছেন 8ই মার্চ নারী দিবস, এবং এই নারী দিবসে আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথাও 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে, মানে এটা এমন ভাবে বেড়েছে বা বাড়ছে যেটা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা হয় ছিনতাইয়ের খবর পাচ্ছি, না হয় মবের খবর পাচ্ছি, না হলে রেপের খবর পাচ্ছি। মনে হচ্ছে যেন এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক হয়ে যাচ্ছে ডে বাই ডে। এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি, সেটা হতে পারে ভোকাল কোনো প্রতিরোধ, সেটাও আমরা খুব একটা পাচ্ছি না, বা সেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকেও আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যে হারে ঘটছে। উল্টো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে ওড়না পরার নানান ঘটনা, এগুলো আপনারা জানেন, এগুলো আমি বলে আসলে ভিডিওটা লম্বা করতে চাই না। এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বরং তৌহিদি জনতার একটা মব, একটা গ্রুপ, তারা থানায় যায়, সেখানে গিয়ে তারা আসলেই মনে হচ্ছে যেন আইন আসলে এখন মামার হাতের মোয়া হয়ে গেছে। মানে আমার নিজের একটা জিনিস করতে ইচ্ছে করছে, আমি আইনে তোয়াক্কা করছি না। বা একটা দেশে আইন কখন মানুষ নিজের হাতে তুলে নেয়, কখন নেয় আইন নিজের হাতে? যখন দেখে যে দেশের প্রচলিত আইনি ব্যবস্থার উপরে মানুষের ভরসা উঠে গেছে। সেই এইসব ক্ষেত্রে দুইটা পক্ষর নানান ধরনের ঘটনা ঘটে। একটা পক্ষ হতে পারে যারা আদতে নির্যাতিত, তারা আইনের সাহায্য না পেয়ে তারা নিজেরা আইন নিজের হাতে তুলে নেয়। এটা একটা বিষয় যেটার হয়তো বা একটা মোরাল সাপোর্ট
সমাজের একটা অংশ দিয়ে থাকে যে হ্যাঁ, তারা হয়তো বা আইনের কাছে গিয়ে আশ্রয় পায়নি, সে কারণেই তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। এক্ষেত্রে এই সুযোগটা আসলে অপরাধী একটা পক্ষ আছে, তারা ব্যবহার করে, তারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নেয় অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য, এবং সেক্ষেত্রে দেশটা পুরো বিশৃঙ্খল হয়ে ওঠে। এবং বর্তমান বাংলাদেশে মূলত আসলে সেকেন্ড পার্ট যেটা আমি বলছিলাম সেটাই চলছে। অপরাধী যারা রয়েছে তারা কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের মনে হচ্ছে যে কোথাও আওয়ামী লীগের লোকজন রয়েছে, তাদের আওয়ামী লীগের লোকের বাসায় হয়তো বা তার ডিভোর্স হয়েছে 2 যুগ আগে, তার বাসায় গিয়ে লুটপাট চালানো যায়, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে। এবং এই লুটপাট মানে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের ঘটনা তারা লাইভ সম্প্রচার করছে, তারপরেও সেখানে কোনো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর কোনো অ্যাকশন আমরা দেখতে পাই না। কেন পাই না সেটা আমি জানি না। মানে লুটপাট চালানো হচ্ছে, গণমাধ্যম লাইভ করছে, লুটেরারা বলছে যে আমরা আমাদের কাজ করছি, আপনারা আপনাদের কাজ করেন। মানে কতটুকু কনফিডেন্ট তাদের যে আমরা কোনো অন্যায় করলেও আমরা আসলে আইনের হাতে বন্দী হব না, বা বন্দী হলেও আমাদের আরো একটা নিশ্চয়ই বি টিম রয়েছে, যে টিম থানায় যে যাবে, গিয়ে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসবে। মানে অপরাধীদের জন্য কি এটা স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলাদেশ? 24-এ গণ অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সামনে এসেছিল, সেখানে নিশ্চয়ই অপরাধীদের এভাবে তারা স্বাধীন হয়ে যাবে। তারা মনে চাইলো 100 জন, ধরুন আপনিও আমার ভিডিও যিনি দেখছেন, আপনারাও চাইলে এখন 100 জন একত্রিত হয়ে টার্গেট করবেন যে আপনাদের এলাকায় শিল্পপতি কে কে রয়েছে, আপনাদের এলাকায় বড় লোক কে রয়েছে, তার বাড়িঘর আপনারা আক্রমণ করে ফেলবেন, বলবেন যে এখানে আওয়ামী লীগের লোকজন ছিল, বা আওয়ামী লীগের কোন এক মন্ত্রীর শালকের ভাগনার মামতো বোনের জামাইয়ের বাসা এটা, এখানে আপনারা লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে আসেন, মানে হয়ে যাবে যে মব লুটপাট করেছে। এবং ব্যাপারটা অনেকটা এরকম ঘটছে। এটা যদি থামানো না যায় তাহলে বাংলাদেশের এই যে অবস্থা, এটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আসলেই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিশ্চয়ই নিষ্কৃতি চাইছে। সরকারের দিক থেকে যে অ্যাক্টিং যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান বাংলাদেশে, তাদের দিক থেকেও শক্ত কোনো পদক্ষেপ তারা এক্সপেক্ট করছে। সেটা যদি তারা না পায় তখন কি হবে? সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে? তাদের কি আবারও পুনরায় নিজেদের বুকের রক্ত ঝরিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দাম চুকাতে হবে? তারা কি আদৌ ফিল করছে তারা আগেই ভালো ছিল? কারণ এরই মধ্যে আমরা অনেক অনেক ফেসবুক সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা স্ট্যাটাস দিচ্ছেন, অনেকেই 1.5 মাস আগে 2 মাস আগে স্ট্যাটাস দিয়েছিলেন আগেই ভালো ছিলাম, 1.5 মাস 2 মাস পরে এখন অনেকেই ডিরেক্টলি এখন লেখার চেষ্টা করছেন বা লিখছেন। অনেকে কেউ কেউ লিখেছেন, আমি দেখেছি ফেসবুকেই, ব্রিং ব্যাক শেখ হাসিনা, এমন এমন স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি। তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে? সেই পরিস্থিতি কেমন হতে পারে জানান কমেন্টস বক্সে। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়কদের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে, এ কথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে। এবং একই সঙ্গে চারিদিকে তো বিষয়গুলো আলোচনা হচ্ছে, এবং বড় মজার বিষয় হচ্ছে এ পর্যন্ত যতগুলো জরিপ পরিচালিত হচ্ছে তার প্রায় প্রত্যেকটিতেই এই ধরনের ফলাফল উঠে আসছে। সবশেষ বাংলাদেশ ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থা, তারা 19শে ফেব্রুয়ারি থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত দেশের 64 জেলাতেই প্রায় 11,000 মানুষের উপরে এই জরিপটি পরিচালিত করেছে। এবং সেটির ফলাফল 8 মার্চ রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেইখানে যে ফলাফল উঠে এসেছে, টেলিভিশন টক শোতে কিংবা চায়ের টেবিলে যে আলোচনাগুলো হচ্ছে, মোটামুটি সেগুলোরই প্রতিফলন ঘটেছে। এবং এই জরিপে সংবিধান পরিবর্তন, সংস্কার, নির্বাচন কবে হতে পারে, বিএনপির জনপ্রিয়তা কেমন, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তার প্রতি মানুষের সমর্থন কেমন, তা মোটামুটি আমাদের বিভিন্ন আলোচনায় যেগুলো প্রকাশ পাচ্ছে এই জরিপে মোটামুটি তেমনটি ফুটে উঠেছে। এখানে যেটি ফলাফলে বেরিয়ে এসেছে যে 59% মানুষ মনে করেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়া উচিত, আর চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন হওয়া উচিত এমনটা মনে করছেন 31.6% মানুষ, আর 10.9% মানুষ মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত বা হতে পারে 2026-এর গিয়ে।
বিএনপির জনপ্রিয়তা মোটামুটি এর মধ্য দিয়ে যাচাই করা যায় যে এই মুহূর্তে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কাকে ভোট দেবেন, যেহেতু ভোট তো এখনো, যদি ডিসেম্বরে ভোট হয়, যদি জাতির কপাল ভালো থাকে, তো এখনো নিশ্চয় 9 মাস বাকি রয়েছে, 9-10 মাস। সেই জায়গা থেকে এখনই যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 41% মানুষ তারা বিএনপিকে ভোট দিতে চান, আর জামাতে ইসলামীকে ভোট দিতে চান 31.6%। তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ 14%। এটির সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কি ব্যাপার, আওয়ামী লীগ 14% পাচ্ছে কেন? একটু খটকা লাগতেই পারে, তবে বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় দল এতে তো কোনো ভুল নেই। আর জামাতে ইসলামী 31.6% মানে জরিপের ফলাফল অনুযায়ী তারা এই সমর্থনটি পাচ্ছেন। এটিও বিতর্কের সৃষ্টি করতে পারে অনেকের মধ্যে, তার কারণ বিএনপি যদি 41.7% সমর্থন পেয়ে থাকে ভোটারদের, সেক্ষেত্রে জামাত 31.6% পাবে। আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি প্রথমে বলেছি মোটামুটি ধারণা, সাধারণ মানুষের যে ধারণা তা এতে প্রতিফলিত হয়েছে। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, সেটি এসেছে। এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে সমর্থন করছেন এই ভোটারদের 5.1% মাত্র। তারপরে নতুন দল হিসেবে কম না, আমরা বলতে পারি 5.1%। সবচেয়ে ইন্টারেস্টিং যেটি, জরিপ অনুসারে ভোটারদের মধ্যে একটি প্রজন্মগত পার্থক্য দেখা গেছে, যে জেনারেশন এক্স, জেনারেশন জেড বা বুমার জেনারেশন, তারা কোন দিকে ঝুঁকছে তারও একটি পরিসংখ্যান এই জরিপে উঠে এসেছে। জেনারেশন এক্স, যারা 1965 সাল থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের বয়স এই মুহূর্তে 44 থেকে 59, এই বয়সী যে মানুষগুলা, এবং জেনারেশন বুমার 1946 থেকে 1964 পর্যন্ত যাদের জন্ম, এই দুই জেনারেশনের অধিকাংশেরই সমর্থন বিএনপির প্রতি। আবার আমরা যদি জেনারেশন জেড বলি, শেখ হাসিনা সরকার পতনের জন্য যে জেনারেশন জেডকে মোটামুটি বিবেচনায় নেওয়া হয় যে তারাই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সামনের সারিতে থেকে, মজার বিষয় হচ্ছে এই জরিপে এই জেনারেশন জেডের অধিকাংশই বা প্রায় সবাই, হয়তো কিছু বাদে, তাদের কাছে বিএনপি এবং জামাত সমানভাবে জনপ্রিয়। আর সংস্কারের কথা যদি বলি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার নির্বাচনের আগে অনেক বেশি প্রয়োজন, সমস্যা না হলে নির্বাচন ব্যর্থ হবে বা আগামী প্রজন্ম ব্যর্থ হবে, কিংবা যে প্রজন্ম শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারাও বলছে আগে সংস্কার, কিন্তু এই সংস্কারের মধ্যে দিয়ে অনেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছে। সেই গন্ধটি এই জরিপে উঠে এসেছে। মাত্র 9.1% মানুষ মনে করছেন যে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন রয়েছে। আর যে সংবিধানের কবর রচনা করতে চায় ছাত্র সমন্বয়করা, যে সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান নতুন রাজনৈতিক দলের নেতারা, জাতীয় নাগরিক পার্টির নেতারা, এবং তাদের কথাবার্তায় মনে হয় যেন তারা যা বলছে সেটি পুরো বাংলাদেশের প্রতিধ্বনি। কিন্তু এই জরিপে যেটি উঠে এসেছে, মাত্র 5.3% মানুষ, জরিপে অংশ নেওয়া 5.3% মানুষ সংবিধান পরিবর্তনের পক্ষে। তারা নিজেরাও একটি জরিপ পরিচালনা করে দেখতে পারে, ছাত্র সমন্বয়করা তাদের কথাবার্তায়, হাব ভাবে, তাদের উচ্চ বাচ্চা, এমনটাই মনে হয়, বডি ল্যাঙ্গুয়েজে এমনটাই মনে হয় যে তারা যা বলছে সবই দেশের মানুষের কণ্ঠের প্রতিধ্বনি। তারা যা বলছে তার বাইরে আর কিছু থাকতে পারে না। এবং এ কথাও সত্য, মানুষকে তো সবাই ব্যবহার করে। শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি বলতেন তার সঙ্গে মানুষ রয়েছেন, মানুষ তাদেরকে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, বিধায় 4 বার ক্ষমতা আসতে পেরেছে পরপর। বিএনপিও বলে যে আমাদের সাথে মানুষ রয়েছে, মানুষ চায় বিএনপিকে। ছাত্র সমন্বয়করা বলছে
যে মানুষ তাদের পক্ষে, সরকার বলছে মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে, মানুষ হয়ে উঠেছে আসলে ফুটবল। এই জরিপকে হয়তো সার্বিক বিবেচনা অনেকেই গভীরভাবে বা এর গভীরতা যে অনেক বেশি তা হয়তো অনেকে নাও মানতে পারেন, অনেক কাছে তেমনটা নাও মনে হতে পারে। তবে সার্বিকভাবে সাধারণভাবে যেটুকু জানা যাচ্ছে উপর থেকে আমরা যেটা দেখছি এই জরিপে তেমনটাই ফুটে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং জামাতের ক্ষেত্রে তাদের সমর্থনের যে রেশিও, এখানে খানিকটা খটকা লাগতে পারে।